উত্তরাঞ্চলে জমজমাট কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। তিস্তার 2 তীর রক্ষায় শত কোটি টাকা খরচেও থামছে না ভাঙন। প্রতি বর্ষায় বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। মহাপরিকল্পনা ছাড়া সব প্রকল্পকেই অপচয় বলছেন পরিবেশবিদ। পুশ ইন বন্ধের আহ্বানে সাড়া নেই ভারতের। পঞ্চগড়ের সীমান্ত দিয়ে আরো 26 জনকে পাঠালো বিএসএফ। পরিচয় নিশ্চিতে জিজ্ঞাসাবাদ পুলিশের। এবং খসে পড়ছে ছাদের পলেস্তারা। দেয়াল ও বিমে দেখা দিয়েছে ফাটল। কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ শতাধিক প্রাথমিক বিদ্যালয় ভবন। বিকল্প না থাকায় বাধ্য হয়েই চলছে পাঠদান। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শুরুতেই কোরবানির পশুর হাটের খবর। জমে উঠছে কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। পশু স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। আরও তথ্য জানাতে এই মুহূর্তে রংপুরের বেদগাড়ি হাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। ঠাকুরগাঁয়ের খোঁচাবাড়ি হাটে আছেন জিয়াউর রহমান বকুল এবং নীলফামারীর ঢেলাপির হাটে আছেন শাকির হোসেন বাদল। শুরুতেই যাচ্ছি হিমেলের কাছে। ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু একেবারেই শেষ মুহূর্তে কিন্তু একেবারে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। আমি এই মুহূর্তে আছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার যে ঐতিহ্যবাহী হাট রয়েছে সেই বেদগাড়ি হাটে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রাণী সম্পদ থেকে যতটুকু জানানো হয়েছে যে স্থায়ী অস্থায়ী মিলে এবার কিন্তু জেলায় 61টি হাট কিন্তু এবার আসলে পশুর হাট বসেছে এবং সেই সাথে কিন্তু যেই ভেটেরিনারি টিম রয়েছে সেই জন্য 41টি মেডিকেল ভেটেরিনারি টিমের মাধ্যমে এই হাটগুলো কিন্তু আসলে দেখভাল করা হচ্ছে। সবকিছু মিলে যদি একটু বলি, ঈদুল আজহার কিন্তু আর মাত্র 4 দিন বাকি। যেহেতু আগামী শনিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে কিন্তু রংপুরের যে বেদগাড়ি হাটটি রয়েছে সেটি আজকেই শেষ হবে, কারণ সপ্তাহে 2 দিন শনি এবং মঙ্গলবার এই হাটটি কিন্তু আসলে বসে এবং যারা পশু খামারিরা রয়েছেন, যারা পশু বিক্রেতারা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই কিন্তু এই হাটে কিন্তু আসেন পশু নিয়ে। তাদের নিজের যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করার জন্য এই হাটে নিয়ে আসেন। আজকে যেমনটি ক্রেতারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে গত হাটগুলোর চেয়ে এই হাটে কিন্তু পশুর দাম কিছুটা বেশি, কারণ আসলে পশুর চাহিদা যেহেতু ঈদ ঘনিয়ে আসছে সেহেতু এই হাটটিও আজকে শেষ, সেজন্য পশুর দামটাও কিন্তু বেশি। আমরা দেখেছি যে ছোট থেকে মাঝারি ধরনের পশুগুলো এখানে যারা খামারি রয়েছেন তারা কিন্তু হাটে নিয়ে এসেছেন এবং দাম বলছেন বিক্রেতারা যেমনটি বলছেন যে আসলে তাদের যে খাদ্যের তুলনায় তাদের যে বিক্রির দাম সেটা কিন্তু তারা তুলনামূলক হারে পাচ্ছেন না। সেক্ষেত্রে একটি গরু কিন্তু প্রায় 1 লাখ থেকে 1,30,000 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথা থাকলেও সেই গরুটি কিন্তু 80 থেকে 90,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং আমি যদি একটু এই হাটগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন হাটগুলোতে কিন্তু সাদা পোশাকে পুলিশ রয়েছে, আর্মি বিজিবি মোতায়েন রয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেক্ষেত্রে হাটগুলো মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি জাল টাকা নোট শনাক্তর ক্ষেত্রেও কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে এখানে বুথ সেল বসানো হয়েছে যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং কালোবাজারিরা কিন্তু এই হাটে যাতে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। সবকিছু মিলে কিন্তু পবিত্র ঈদুল আজহাকে ঘিরে পশুর হাট শেষ মুহূর্তে একেবারে কিন্তু জমে উঠেছে। এই মুহূর্তে আমরা পশুর হাটের আরো খবর জানতে চলে যাচ্ছি ঠাকুরগাঁয়। সেখানে রয়েছে সহকর্মী বকুল। এটিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার সবচেয়ে বড় পশুর হাট, সেটি হচ্ছে খোঁচাবাড়ি হাট। এই হাটে কিন্তু আমরা সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা তারা কিন্তু এই হাটে বিভিন্ন রকম ছোট বড় পশু নিয়ে এসেছে এবং দাম দর করার পরে কেউ কিনছে আবার কেউ ফিরে যাচ্ছে, এটি আমরা লক্ষ্য করেছি। তবে কোরবানি ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁ জেলার যেই হাটগুলো রয়েছে পশুর হাট, সেই পশুর হাটগুলো দিন দিন আরও বেশি জমজমাট হয়ে উঠছে। আমরা কথা বলেছিলাম যে ঠাকুরগাঁও জেলার যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে কোনোভাবেই যেন এই
ক্রেতা বিক্রেতারা কোনো দালালের খপ্পরে না পড়ে এবং ইজারাদাররা যেন বেশি অর্থ আদায় না করতে পারে এবং জাল টাকার বিষয়ে যেন কোনো রকম সেই জায়গায় জাল টাকার বিষয়টি সেটি যদি যেন নজরে আসে, সেই কারণে এই প্রত্যেকটি হাটে এই মেশিন স্থাপন করেছে ব্যাংকগুলোর পক্ষ থেকে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের কোরবানির যে বাজার অর্থাৎ যে পশুর হাটগুলো রয়েছে সেই হাটগুলো জমজমাট। আমরা পরিসংখ্যান হিসাবে বলতে পারি ঠাকুরগাঁ জেলার ছোট বড় স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে প্রায় 30টির মতো এবং প্রত্যেকটি হাটেই কিন্তু সেইভাবে পশু উঠছে। ছোট বড় গরুর পাশাপাশি ছাগল ভেড়া থেকে শুরু করে সব পশুই কিন্তু কোরবানির জন্য আসছে এখানে এবং ক্রেতা বিক্রেতারা তারা ক্রয় করছেন এবং তাদের যে পছন্দের যে কোরবানির গরু সেটি কিন্তু ক্রয় করছেন। আমাদের কাছে ছিল এতটুকুই। আমরা চলে যাচ্ছি নীলফামারীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাকির হোসেন বাদল। সকাল থেকেই হাজারো ক্রেতার পদচারণায় জমে উঠেছে এই নীলফামারীর এই হাটটি। আমরা এখন যেটি আছি এটি হলো নীলফামারীর অন্যতম একটি হাট, ঢেলাপির হাট। এখানে সকাল থেকে হাজারো ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এই হাটে প্রায় আজকের বলা যায় যে সব ধরনের গরু, ছোট বড় মাঝারি এবং বড় আকারের গরু উঠেছে। প্রায় কয়েক হাজার, বলা যায় যে 20 থেকে 30 হাজার গরু এখন এই বাজারে আজকের উঠেছে এবং এই বাজারের সার্বিক নিরাপত্তার জন্য সেনাবাহিনী, র্যাব টহল দিচ্ছে। পাশাপাশিভাবে গরু যাতে অসুস্থ গরু যাতে বিক্রি না হয় এই জন্য এখানে একটি মেডিকেল টিমও প্রস্তুত আছে যারা সার্বক্ষণিকভাবে সেবা দিয়ে যাচ্ছে। এই হাটটি হলো অন্যতম। আজকের জানেন যে আর মাত্র ঈদের 3 দিন বাকি। এই 3 দিনের মধ্যে এই হাটে আরেকটি হাট বসবে যেটি শুক্রবারের দিন। ওই জন্যই আজকের এখানে প্রচুর সমাগম। কিন্তু আমরা বিক্রেতা যারা তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছে যে হারে এখানে ক্রেতা আছে সেই হারে কিন্তু বেচা বিক্রি নেই। কারণ গরুর দাম কিন্তু ক্রেতারা যে ধরনের আশা করেছে সে ধরনের কিন্তু তারা পাচ্ছে না। এখানে 1 লাখ থেকে প্রায় 4 লাখ টাকা পর্যন্ত গরু এই হাটে উঠেছে। এই ছিল আমার কাছে নীলফামারী ঢেলাপির হাট থেকে সর্বশেষ। রংপুর বিভাগ থেকে কোরবানির পশুর সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে বন্যায় ক্ষতির মুখে পড়েন তিস্তাপাড়ের বাসিন্দারা। শুধু প্লাবন নয়, ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি ও ফসল জমি হারান অনেকে। অথচ পরিকল্পনা ছাড়াই 2 তীর রক্ষায় শত কোটি টাকা খরচ করছে পানি উন্নয়ন বোর্ড। পরিবেশবাদীরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া অন্য যে কোনো প্রকল্পই অর্থের অপচয়। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুধু বর্ষাকালেই নয়, অসময়ের বন্যাতেও বিপর্যস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা। গত 3 দিনে উজানের ঢলে পানি বাড়তে থাকায় ডুবেছে রংপুর বিভাগের নিম্নাঞ্চল। আগাম বন্যার আশঙ্কায় অনেকেই তড়িঘড়ি করে ফসল তুলছেন চর থেকে। তিস্তা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী উদ্যোগ না থাকায় প্লাবন ও ভাঙনে বর্ষা মৌসুমে হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে রংপুর বিভাগে। একই সঙ্গে ভারতের একতরফা পানি প্রত্যাহারে বছরে 6,000 কোটি টাকার বড় উৎপাদনও ব্যাহত হচ্ছে। আমাদের সব সম্পূর্ণ উঁচু জায়গা, ওলে সম্পূর্ণ নিচে, ওলের বাদাম একবারে নিরূপ হয়ে গেছে। আমাদের এই তিস্তা নদীটা যেভাবেই হোক খনন করে দিলে আমাদের তিস্তাপাড়ের মানুষ খুব শান্তির সুস্থ বসবাস করে খাইতে পারত। বাড়ি ভাঙলে ক্ষতি, এসে মরণ ভালো। তবে তিস্তার টেকসই সংস্কারে কোনো উদ্যোগ না থাকলেও বালুর বস্তা দিয়ে তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড খরচ করছে শত কোটি টাকা। কাজের মান নিয়ে নানা অভিযোগ থাকলেও কর্মকর্তারা বলছেন এর ফলে ভাঙন রোধ হবে। যেখানে বেশিরভাগ বাড়িঘর বা স্থাপনা আছে বা বাঁধ আছে বা রাস্তা আছে সেগুলো অঞ্চলে কাজ করা হচ্ছে। তো এর প্রভাবেও যে চর এলাকাগুলো আছে সেগুলো অনেকটা ভাঙন রক্ষা পাবে। তবে পরিবেশবাদীরা বলছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এসব প্রকল্প শুধুই অর্থের অপচয়। সমন্বিত উদ্যোগ যদি নেওয়া না যায় তাহলে এই টোটকা চিকিৎসা দিয়ে কিন্তু তিস্তার
এই ভাঙন রুদ্ধ করা যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শুধু তিস্তাই রক্ষা হবে না, কৃষি ও শিল্পায়নের মাধ্যমে বাড়বে কর্মসংস্থানও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সীমান্তে থামছেই না ভারতের পুশিন। এবার পঞ্চগড়ের সীমান্ত দিয়ে ২৬ জনকে জোর করে দেশে পাঠালো বিএসএফ। সোমবার গভীর রাতে জেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি ও চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে তাদের আটক করে ৫৬ বিজিবির একটি দল। দুপুরে সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বিজিবি। আটককৃতরা ১০ থেকে ১৫ বছর ধরে ভারতে অবস্থান করে আসছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। রত্নীবাড়ি বিজিবি বিওপি ক্যাম্প এবং আগ্রা বিওপি ক্যাম্প থেকে ভারত থেকে পুশিন করা বাংলাদেশি নাগরিক মাত্র রত্নীবাড়ি ক্যাম্প থেকে ১৭ জন এবং ঘাগরা ক্যাম্প থেকে ৯ জন, মোট ২৬ জন এসেছে আমাদের এখানে। আমরা এর মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী এবং ৯ জন শিশু রয়েছে। বিভাগীয় সময় আরও থাকছে। স্থাপনের ৬ মাসের মধ্যেই বিকল, কাজে আসেনি নীলফামারীর ৪৯টি ইউনিয়ন পরিষদের সিসিটিভি ক্যামেরা। অপরাধ বাড়লেও কঠিন হয়ে পড়েছে শনাক্তের কাজ। কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। বিকল্প না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। পর্যায়ক্রমে এসব ভবন ভেঙে নির্মাণ করা হবে নতুন ভবন। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। খসে পড়েছে ছাদের পলেস্তারা, দেয়াল ও বিমে দেখা দিয়েছে ফাটল। এরই মধ্যে চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। এ চিত্র কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের সুভারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঝুঁকিপূর্ণ ভবনে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জেলার শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের একই অবস্থা, বলছেন সংশ্লিষ্টরা। বিকল্প না থাকায় পাঠদান ও দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবন। এতে শিক্ষার্থীদের সঙ্গে আতঙ্কে থাকতে হয় অভিভাবক ও শিক্ষকদেরও। অভিযোগ রয়েছে, এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও মেলে না সমাধান। স্কুলে আসতে ভয় পাই, আমাদের স্কুলের অবস্থা খুবই খারাপ। জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতেছি, কারণ আমাদের স্কুল অনেক ভাঙাচোরা। বৃষ্টির দিনে আমাদের ভয় লাগে স্কুলে আসতে। হাত ভাঙা আমার খুব টেনশন লাগে। যখন একটা ভালো হবে তখন তো সবাই নিশ্চিন্তে থাকবে আর পাইবে। ভিজিট হয়েছে, অনেক রিপোর্ট হয়েছে, কিন্তু সুফল কিছুই আমরা পাচ্ছি না। নিজেরাও ভয় পাই ক্লাস করতে, আবার বাচ্চাদের জন্য তো আরো বেশি। ২০২২ সালে জেলার ১৩৫টি ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পর্যায়ক্রমে এসব ভবন ভেঙে নির্মাণ করা হবে নতুন ভবন, জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। অনেকগুলোর কাজ চলমান, বাকিগুলোর কাজ খুব শীঘ্রই পিডিপি 5-এর আওতাভুক্ত হবে এবং সেগুলোর কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। কুড়িগ্রামে ৯ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৪০টি। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিল যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার ব্যয় বরাদ্দ, এগুলোর দিকে তাকানো হয়েছে। বৈষম্য কমানো, এগুলোর জন্য আসলেই কি কিছু করেছি কিনা, এই বাজেটে করার প্রতিফলিত হয়েছে কিনা সংখ্যাগুলোর মধ্যে। এটা বুঝতে হবে যে বাজেটে একটা চলমান প্রক্রিয়া, এটা শূন্য থেকে শুরু হয় না। যেমন যে কর বিন্যাস এখন আছে, অর্থ উপদেষ্টা মহোদয় যেটা বললেন, এই কর ব্যবস্থার মধ্যে তো অনেক অসঙ্গতি আছে, অনেক সামঞ্জস্যহীনতা আছে। একটা অসঙ্গতি কমাতে গেলে আরেকটা অসঙ্গতি দেখা দেয়। এখন একদম শূন্য অবস্থা থেকে শুরু করলে আমি তাত্ত্বিকভাবে একদম সুন্দর একটা কর নীতি করতে পারতাম, কিন্তু এখন তো আমরা একটা জায়গায় আছি, সেখান থেকে এদিক ওদিক করতে হচ্ছে। এটা আরো স্পষ্ট হয় যেটা দুঃখিত যে আমাদের যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই, কারণ বলা হচ্ছে যে আমরা নতুন কৌশলগতভাবে কি করলাম। এখন কথা হলো যে এই সমাপ্ত প্রায় অর্থ বছর এবং প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন করতে হচ্ছে,
সেগুলোর প্রায় সবই পূর্ববর্তী সরকারের নেয়া প্রকল্প। আমরা এটা হলো এবং চলমান প্রকল্প এগুলো। এর কারণ হলো যে এগুলোর অধিকাংশই স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিবেচনায় অত্যধিক সংখ্যায় এইসব প্রকল্প আছে। এত বেশি সংখ্যক প্রকল্পের এমনকি সে সময় অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি। এই যে আমরা যে প্রস্তাবিত বাজেট, এখানে ধরুন 1100-র বেশি, 1100 এখানেই লেখা আছে 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে কথা বলছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিভাগীয় সময় আরও থাকছে। আবহাওয়া অনুকূলে থাকায় আগে ভাগেই বাজারে উঠছে রংপুরের হাড়িভাঙা আম। 300 কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের, রফতানি 20 জুনের পর। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই রংপুরের বাজারে উঠবে হাড়িভাঙা আম। প্রতি বছর 20 জুন থেকে বাজারে উঠলেও এবার 12 থেকে 15 জুনের মধ্যে পাওয়া যাবে এ আম। শেষ সময় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। এবার আমের ফলন কম হলেও আকার ভালো হয়েছে। সঠিক দাম পেলে গেল বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা বাগান মালিকদের। রংপুর বিভাগে এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 48,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। সরকারিভাবে নিষিদ্ধ হলেও গাইবান্ধায় কমছে না পলিথিনের ব্যবহার। গাইবান্ধা জেলার বাজার, দোকানসহ সব ব্যবসা প্রতিষ্ঠানে অবাধে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার। ক্রেতা বিক্রেতার কাছে নেই বিকল্প কোনো ব্যাগ। এলাকাবাসী বলছেন, প্রশাসনের নজরদারির অভাবেই বাড়ছে এ পণ্যের উৎপাদন ও বিপণন। আইনের কঠোর প্রয়োগ হলেই কেবল নিয়ন্ত্রণ হবে চলমান পরিস্থিতি। ব্যবসায়ীরা বলছেন, পলিথিন ব্যবহার বন্ধ করতে হলে প্রয়োজন বিকল্প ব্যাগ। এখনও সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর হোটেল এম রহমান, হোটেল জামাল ও হোটেল সানমুনে অভিযান চালায় র্যাব। 30 মে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে 11 জনকে গ্রেফতার করা হয়। তারা সবাই মলম পার্টির সদস্য। ঈদুল আজহা সামনে রেখে বিভিন্ন গরুর হাটে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছিল চক্রটি। এক ইরানি দম্পতি 2রা জুন দুপুরে ঢাকা থেকে রংপুরে বেড়াতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে এলাকাবাসীর কাছে সাহায্য চান। এ সময় একদল যুবক তাদের মারধর করে ডলার, মোবাইল, ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে নিরাপদে হোটেলে পৌঁছে দেয়। এ সময় 4 হামলাকারীকে আটক করা হয়। 2রা জুন সকালে পঞ্চগড় শহরের কাজিয়াপাড়া গোরস্থানে 5টি কবর খোঁড়া ও মাটি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন স্থানীয়রা। কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কঙ্কাল চোর চক্রকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উত্তরাঞ্চলে জমজমাট কোরবানির পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। তিস্তার 2 তীর রক্ষায় 100 কোটি টাকা খরচেও থামছে না ভাঙন। প্রতি বর্ষায় বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। মহাপরিকল্পনা ছাড়া সব প্রকল্পকেই অপচয় বলছেন পরিবেশবিদ। এবং পুশ ইন বন্ধের আহ্বানে সাড়া নেই ভারতের। পঞ্চগড়ে সীমান্ত দিয়ে আরও 26 জনকে পাঠালো বিএসএফ। পরিচয় নিশ্চিতে জিজ্ঞাসাবাদ পুলিশের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।